তো এই গল্পের শুরুতে আমরা দেখতে পারি লি জিওং নামের একটা ছেলেকে। আমরা দেখতে পারি সে তার লাইফ নিয়ে খুবই স্যাটিসফাই ছিল, কারণ সে এখন পর্যন্ত সেই সমস্ত জিনিসগুলোই করছিল যেগুলো তার ভালো লাগে এবং যেগুলোতে সে এক্সপার্ট। আসলে ভবিষ্যতে কি করতে হবে সেগুলো নিয়ে সে কখনোই চিন্তাভাবনা করতো না। সে শুধুমাত্র বর্তমানের সেই সমস্ত কাজগুলোই করে বেড়াতো যেগুলো করতে তার ভালো লাগে। লি খুবই বেশি ফিটনেস ফ্রিক একজন মানুষ ছিল। এই জন্য সে জুডো, ক্যারাটে এবং মার্শাল আর্টে এক্সপার্ট ছিল। এই জন্য সে তাইকোয়ান্ডোতে 2nd লেভেলের ব্ল্যাক বেল্টও পেয়েছিল। আর এই সমস্ত কাজগুলোর পরে যেই সময়টুকু বেঁচে যায় সেই সময়টুকু সে তার বন্ধুবান্ধবের সঙ্গে আড্ডা দিয়ে পার করে। আসলে আমরা দেখতে পারি লিয়ের তার বন্ধুদের সঙ্গে অনেক ভালো সম্পর্ক। তারা যখনই একসাথে সময় পার করে তখন সময় কোথা দিয়ে চলে যায় তারা সেটা বুঝতেই পারে না। আর তখন এদিকে আমরা লিয়ের বাবাকে দেখতে পারি যে কিনা ছোটোখাটো একটা রেস্টুরেন্ট চালায়। এই জন্য লি সমস্ত কাজগুলো শেষ করে সন্ধ্যার সময় ফ্রি হয়ে তার বাবার দোকানে এসে ফুড ডেলিভারির কাজ করত। এমনই একদিন যখন রাতের বেলায় সে ফুড ডেলিভারি করছিল তখন সে হঠাৎই রাস্তায় দেখতে পারে একটা পুলিশ আর একটা ক্রিমিনালের মধ্যে মারামারি হচ্ছে। আসলে এই পুলিশ অফিসারের কাজ ছিল এই ক্রিমিনালকে যেই কোনো ওয়েতে ধরে নিয়ে যাওয়া, তাও কোনো ক্ষতি না করে। কিন্তু যারা ক্রিমিনাল হয় তাদের উপরে এরকম কোনো রেস্ট্রিকশন থাকে না। এই জন্য সেই পুলিশ অফিসারকে একটা কাচের টুকরো দিয়ে মেরেই ফেলতে যাচ্ছিল, কিন্তু একেবারে শেষ মুহূর্তে লি এখানে এসে কোনো রকমে তাকে সেভ করে ফেলে। তবে যখন লিয়ের কথাবার্তা শুনেও এই ক্রিমিনাল থামার নামই নিচ্ছিল না, তখন লি তাকে একটা কিক করে সেখানে বেহুশি করে ফেলে। আর তখন লি দেখতে পারে এই ক্রিমিনালের পায়ের মধ্যে ব্ল্যাক কালারের কিছু একটা দেয়া ছিল। তবে এখন পর্যন্ত লি এই জিনিসটা বুঝতে পারছিল না যে এই জিনিসটা কি বা এটা দিয়ে কি বা করা হয়। এরপর সে গিয়ে পুলিশ অফিসারের সঙ্গে কথাবার্তা বলে। আমরা দেখতে পারি পুলিশ অফিসার তার সাহস দেখার পরে তার উপরে মুগ্ধ হয়ে গিয়েছিল। এই পুলিশ অফিসারের নাম ছিল ভ্যানিস। আর এখন যেহেতু সে অনেক বেশি আহত অবস্থায় আছে এই জন্য দ্রুত তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। এরপরে লিয়ের এই সাহসিকতার জন্য পুলিশ ডিপার্টমেন্ট থেকে তাকে পুরস্কৃতও করা হয়। আর এরপরে আমরা দেখতে পারি পার্ক নামের একটা পুলিশ অফিসার তার সঙ্গে মিট করার জন্য তাকে ডেকে নিয়ে আসে। আর এরপরে পার্ক তাকে বলে যে এই পুরো শহরের মধ্যে এইরকম 500 জন মানুষ আছে যাদের পায়ে সেই রকম কালো কালারের একটা বেল বাঁধা আছে। আসলে এই সমস্ত মানুষ হচ্ছে সেই সমস্ত মানুষগুলো যারা কিনা রিসেন্টলি জেল থেকে বেরিয়েছে। এটা একটা জিপিএস ট্র্যাকারের মতো কাজ করে, যেগুলোর মাধ্যমে আমরা তাদের লোকেশন ডিটেক্ট করতে পারি। আর তাদের উপরে নজরদারি আমরা এই জন্য করছি কারণ আমরা দেখতে যাচ্ছি জেল থেকে বের হওয়ার পরে তারা ভালো হয়েছে কিনা, নাকি আগের জায়গাতেই তারা আবার যাতায়াত শুরু করেছে। আসলে এই সমস্ত লোকগুলো হচ্ছে সেই সমস্ত লোকগুলো যারা কিনা মার্ডার এবং রেপের কেসে অভিযুক্ত ছিল। আর তাছাড়া যাতে করে সোসাইটিতে অপরাধ বেশি বেড়ে না যায় এই জন্য তাদেরকে ধরে জেলের মধ্যে ভরে দেওয়ার অর্ডার দেওয়া হয়েছে। এখন সে লিকে বলে যে তুমি কি আমাদের সঙ্গে কাজ করতে আগ্রহী? তখন লি তাকে জিজ্ঞেস করে যে আসলে আমিই কেন? তখন সে বলে আমাদের সঙ্গে কাজ করার জন্য মার্শাল আর্টে এক্সপার্ট হতে হয়, আর আমি জানি যে তুমি মার্শাল আর্টে এক্সপার্ট। তাছাড়া সেই দিন রাতে তুমি যেই পুলিশ অফিসারকে সেভ করেছিলে তার নাম হচ্ছে ভ্যানিস। সে অনেক বেশি আহত হওয়ার জন্য পুরো 1 মাস ডিউটিতে জয়েন করতে পারবে না। সো যদি তুমি চাও তাহলে এই 1 মাস আমাদের সঙ্গে কাজ করতেই পারো। আর তাছাড়া আমি এটা খুব ভালো করেই জানি যে তোমার মার্শাল আর্ট স্কিল অনেক ভালো, আর অনেক সময় ক্রিমিনালদেরকে ধরার সময় এই স্কিল দরকার পড়ে। তবে তখন লিতাকে জিজ্ঞেস করে যে এই কাজের মধ্যে কি ফান আছে? আমি আসলে আজ পর্যন্ত এমন কোনো কাজ করিনি যেটা করে আমি মজা পাইনি। তখন পার্ক তাকে বলে যে আমি তো তোমাকে বলতে পারবো না এই কাজের মধ্যে ফান আছে কি নেই, তবে আমি তোমাকে এই জিনিসটা বলতে পারবো যে আমাদের সঙ্গে কাজ করলে তুমি নতুন নতুন অনেক কিছুই শিখতে পারবে। এরপরে লি এসে তার বন্ধুবান্ধবের সঙ্গে এই ব্যাপারটা শেয়ার করে, আর তার বন্ধুবান্ধবরাও এইটা বলছিল যে লিয়ের সেই পুলিশ ডিপার্টমেন্টে জয়েন করে ফেলা উচিত, কারণ এমনটা করলে লি তার স্কিলের একটা প্রপার ইউজ করতে পারবে। আর এরপরে যখন লি তার বাবার কাছে গিয়ে এগুলো শেয়ার করে তখন আমরা জানতে পারি তার বাবা খুবই ভালো একজন প্যারেন্টস হওয়ার সাথে সাথে একজন রেসপন্সিবল নাগরিকও ছিল। এই জন্য সে খুশি খুশি তার ছেলেকে সেখানে জয়েন করার পারমিশন দিয়েও দেয়। এই জন্য পরদিন সকালবেলায় লি চলে আসে পুলিশ স্টেশনে, আর তার নতুন কাজে সে আজকে থেকেই জয়েন করে ফেলে। আর তখন এই ব্যাপারটা আমরা জানতে পারি যে আসলে এই পুলিশ ডিপার্টমেন্ট অন্য পুলিশদের থেকে সম্পূর্ণ আলাদা ছিল, কারণ অন্য পুলিশরা যখন অপরাধী ধরতে যায় তখন তাদের ওয়ারেন্টের দরকার পড়ে এবং নানান নিয়ম ফলো করতে হয়, কিন্তু এই পুলিশদের তেমন কোনো নিয়ম ফলো করতে হতো না। তাদেরকে না ইউনিফর্ম পরতে হতো, না যখন কোনো অপরাধীকে ধরতে যেত তখন তাদের কোনো ওয়ারেন্টের দরকার পড়তো। আসলে তাদের কাজ ছিল এই অফিসের মধ্যে বসে বসে সেই সমস্ত ব্ল্যাক বেল্টওয়ালা মানুষজনকে ট্র্যাক করা, মানে জিপিএসের মাধ্যমে তাদের লোকেশন ট্র্যাক করা। আর যদি তাদের পায়ের সেই বেল্টের ব্যাটারি 30%-এর নিচে চলে আসতো তাহলে তাদের কাজ ছিল তাদেরকে কল দিয়ে ব্যাটারিটাকে চার্জ করার জন্য বলা। এখন যদি কেউ কলটা পিক না করে বা কল পিক করার পরেও উল্টাপাল্টা বাহানা বানানোর ট্রাই করে তাহলে তাদের কাজ ছিল তার লোকেশনে গিয়ে তাকে ওয়ার্নিং দেয়া, বা যদি দরকার পড়ে তাহলে তাকে অ্যারেস্ট করে জেলের মধ্যে নিয়ে আসা। যাই হোক, এখন যখন লি কাজটা শুরু করে তখন শুরুর কয়েকটা ঘন্টা লিয়ের জন্য অনেক বেশি বোরিং ছিল, কারণ তাকে একই জায়গায় বসে থাকতে হচ্ছিল আর সমস্ত জিনিসগুলো শুধু কম্পিউটারে দেখতে হচ্ছিল। আর এই জন্য লিয়ের মনে হচ্ছিল হয়তোবা সেই কাজটা বেশি দিন কন্টিনিউ করতে পারবে না। কিন্তু তখনই একটা ফান চলে আসে।
সে দেখতে পারে এখানে একটা লোকের ব্যাটারি 30%-এর নিচে চলে এসেছে। এই জন্য সে তাকে কল দিয়ে ব্যাটারি চার্জ করার জন্য বলে, তবে সে কলটা পিক করে উল্টাপাল্টা কথা বলে কলটা কাট করে দেয়। এই জন্য যখন লি তাদেরকে এই ব্যাপারটা জানায় তখন তারা চেক করে বুঝতে পারে এই ক্রিমিনাল রেপ কেসে ভেতরে গিয়েছিল। এই জন্য কিম লিকে সঙ্গে নিয়ে এই ক্রিমিনালকে ধরার জন্য তার লোকেশনে চলে আসে। তবে এখানে আসার পরে লি এই জিনিসটা নোটিস করে যে এখানে যেই দুইটা জানালা আছে সেটার একটার মধ্যে আয়রন বার লাগানো হয়নি, যার মানে লি এই জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারে যে সে জানালা দিয়ে লাফ দিয়ে পালানোর সমস্ত ব্যবস্থা করে রেখেছিল। এই জন্য সেই ব্যাপারটা পার্কের সঙ্গেও শেয়ার করে। এই জন্য পার্ক লিকে বাইরে বসিয়ে রেখে সে নিজে মধ্যে যায় তাকে ধরে আনার জন্য। তবে যখনই সে তার দরজায় নক করে তখন সেই জিনিসটা নোটিস করে যে বর্তমানে এই ছেলেটা ভেতরে একটা মেয়ের সঙ্গে জোর জবরদস্তি করার ট্রাই করছিল। এই জন্য যখন পার্ক দরজা ভেঙে মধ্যে যাওয়ার ট্রাই করে তখন সে জানালা দিয়ে লাফ দিয়ে পালিয়ে যাওয়ার ট্রাই করে, কিন্তু তার সামনে লি নামের একটা সারপ্রাইজ অলরেডি বসেছিল। এই জন্য যখন সে গিয়ে লিয়ের উপরে আক্রমণ করার ট্রাই করে তখন লি তাকে একটা কিক দিয়েই বেহুশ করে ফেলে। আর এরপরে যখন পার্ক এখানে এসে সমস্ত ব্যাপারটা দেখতে পারে তখন লিয়ের এত সাহসিকতা দেখার পরে সে নিজেও ইমপ্রেস হয়ে যায়। এরপর তারা দুজন তাকে ধরে সোজা জেলে নিয়ে যায়। তবে এতটুকুর মধ্যে লি এই জিনিসটা ক্লিয়ারলি বুঝে গিয়েছিল যে এই কাজটার মধ্যে শুধুমাত্র ফান না, বরং এই কাজটার মধ্যে থ্রিলও আছে। সো এই জন্য লিয়ের এই কাজটা ভালো লাগা শুরু হয়। এরপরে তারা এমন একটা ক্রিমিনালকে ধরার জন্য যায় যেই ক্রিমিনাল পার্কের বাইরে দাঁড়িয়ে বাচ্চা বাচ্চা মেয়েদের উপরে নজর দিচ্ছিল। আর এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরে লিয়ের মাথা প্রচণ্ড গরম হয়ে যায়। এই জন্য লি শুধু সেই ক্রিমিনালকে ধরতেই চাইছিল না, বরং তাকে একটু উত্তম মাধ্যম দেওয়ারও ট্রাই করছিল। কিন্তু পার্ক কোনো রকমে তাকে আটকে ফেলে। সে বলে যে যদি আমরা এমনটা করি তাহলে ভবিষ্যতে ইনভেস্টিগেশনের সময় আমাদের উপরেও বিভিন্ন রকমের চার্জ লাগতে পারে। এই জন্য সে তাকে শান্ত থাকার জন্য বলে। এখন আমরা দেখতে পারি লি এই কাজের মধ্যে আস্তে আস্তে করে অনেক কিছুই শিখছিল, আর পার্কও তার বাহাদুরি দেখার পরে তার উপরে ইমপ্রেস হয়েছিল। এই জন্য আজকে পার্ক তাকে অফার করে যে সে তার সাথে ডিনার করবে কিনা। তখন লি একটু চিন্তা করে তাকে জিজ্ঞেস করে যে আমি কি এখানে আমার বন্ধুদেরকেও সঙ্গে করে নিয়ে আসতে পারবো। তখন পার্ক বলে যে হ্যাঁ, তুমি চাইলে তোমার বন্ধুদেরকেও নিয়ে আসতে পারো, কারণ তোমার বন্ধুদের সঙ্গে মিট করলে আমি অনেক ভালো ফিল করব। এরপরে সন্ধ্যাবেলায় লি তার 3টা বন্ধুকে নিয়ে পার্কের বলা সেই জায়গায় চলে আসে। এখানে তারা খাওয়া দাওয়া করে, নানানভাবে ফুর্তি করে। আর আমরা দেখতে পারি পার্কও আস্তে আস্তে করে তাদের বন্ধুদের সঙ্গে মিলেমিশে যাচ্ছিল। আর এরপরে সে তার বন্ধুদের কাছে লিয়ের প্রশংসা করে বলে যে কেমন করে লি তাদের ডিপার্টমেন্টে জয়েন করার পরে তাদের কাজ আগে থেকে কতটা সহজ হয়ে গিয়েছে। যাই হোক, আমরা দেখতে পারি অনেক বেশি খাওয়া দাওয়া করার পরে যখন তারা বাইরে বেরিয়ে চলে আসে তখন তারা যার যার বাসার দিকে যাওয়ার প্রিপারেশন নিচ্ছিল। কিন্তু তখনই পার্কের সাথে কাজ করা একটা লোক তাকে কল দিয়ে বলে যে একটা লোক আছে যে কিনা মার্ডার কেসে শাস্তি পেয়েছিল, আর তার 15 বছরের শাস্তি পার করার পরে সে 1 মাস আগেই বাইরে বেরিয়েছিল। সে তার অ্যাঙ্গেল বেলটা, মানে সেই পায়ের কালো বেলটা কেটে ফেলে দিয়েছে। এই জন্য তার লোকেশনও আমরা ট্র্যাক করতে পারছি না। আর সে বলছিল যে তার লাস্ট লোকেশন আশেপাশেই কোনো একটা জায়গায় ছিল। আর এই সমস্ত ব্যাপারগুলো শোনার পরে লি ফাইনালি সিদ্ধান্ত নিয়ে ফেলে সে তার বন্ধুদের সঙ্গে মিলে সেই ক্রিমিনালকে গিয়ে ধরবে, এবার সেটা যেই কোনো ওয়েতে। আমরা দেখতে পারি লিয়ের একটা বন্ধুর কাছে ড্রোন ক্যামেরা ছিল, আর এই ক্যামেরার মাধ্যমে তারা খুব সহজেই সেই লোকটাকে ডিটেক্ট করে ফেলে, মানে তার লোকেশন খুঁজে বের করে ফেলে। এরপরে লি তাকে ধরার জন্য একাই দৌড়ে সামনে যায়, কারণ পার্ক এই অবস্থায় কোনোভাবেই দৌড়াদৌড়ি করতে পারছিল না। সেখানে যাওয়ার সঙ্গে সঙ্গেই সেই লোকটা লিয়ের উপরে চাকু দিয়ে আক্রমণ করে, আর লিও তাকে ধরে একটা আছাড় মেরে তার অবস্থা খারাপ করে দেয়। তবে এরপরে যতক্ষণে লি গিয়ে তাকে অ্যারেস্ট করতো তার আগে সেই লোকটা তার নিজের গলায় চাকু ধরে সুইসাইড করার হুমকি দেওয়া শুরু করে। এখন লি বুঝতেই পারছিল না এমন অবস্থায় সে কী করবে, কারণ এই পরিস্থিতিটা তার জন্য সম্পূর্ণ নতুন ছিল। এই জন্য সে বুঝেই উঠতে পারছিল না তাকে কিভাবে সে সুইসাইড করা থেকে আটকাবে। তবে আমরা দেখতে পারি পার্ক তখন ফোনেই তাকে গাইড করা শুরু করে যে এমন পরিস্থিতি কী করে হ্যান্ডেল করতে হয়। আমরা দেখতে পারি এই লোকটা তাকে বলছিল যে আমার এই জীবন রেখে কোনোই লাভ নেই। আমি এতগুলো বছর শাস্তি পার করার পরে যখন জেল থেকে বাইরে এসেছি তখন আমি অনেকগুলো দিন নিজেকে শুধরে নেওয়ার ট্রাই করছিলাম, কিন্তু যতই আমি নিজেকে শুধরাতে ট্রাই করি ততই আমার উপরে অভিশাপ নেমে আসে। আসলে আমার পায়ে যেই বেলটা লাগানো আছে সেটা যখন কোনো মানুষ দেখতে পারে তখন তারা আমাকে নিয়ে মজা করা শুরু করে। এই জন্য এই সমস্ত ব্যাপারগুলো আমি আর সহ্য করতে পারছি না, এই জন্যই আমি বেলটা কেটে ফেলে দিয়েছি। এখন যদি তুমি আমাকে ধরে নিয়ে যাওয়ার ট্রাই করো তাহলে আমি গলার মধ্যে ছুরি ঢুকিয়ে সুইসাইড করে ফেলবো। তবে তখন আমরা দেখতে পারি পার্কের কথাগুলো রিপিট করে লি তাকে বোঝানোর ট্রাই করে। সে তাকে বলে যে দেখো, তোমার এত সহজে হার মানা উচিত না। তোমার আশেপাশের মানুষজন কি বলছে এটাতে তোমার একেবারেই কান দেওয়া উচিত না। তোমার সবসময় ভালো পথে থাকা উচিত, সত্যর পথে থাকা উচিত। আর সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যদি তুমি সঠিক রাস্তায় থাকো তাহলে কয়েক মাস পরে তোমার এই বেলটাকেও সরিয়ে দেওয়া হবে, আর তুমি আবারও নর্মাল একটা লাইফ পেয়ে যাবে, যেমন নর্মাল লাইফ সবাই লিড করে।
এখন এই সমস্ত ব্যাপারগুলো শোনার পরে এই লোকটা একটু সাহস ফিরে পায়, এই জন্য সে তার গলা থেকে চাকুটা সরিয়ে তার সুইসাইড করার প্ল্যানিংটা ক্যান্সেল করে ফেলে, আর সেই বেলটাকেও সে আবারও পড়তে রাজি হয়ে যায়। আর এই সমস্ত ব্যাপারগুলোতে লি অনেক বেশি এক্সাইটেড হয়ে যায়, কারণ আজকে সে নতুন একটা সিচুয়েশন নতুন ওয়েতে হ্যান্ডেল করেছে। এর আগে সে কখনোই এমন পরিস্থিতি এমন করে হ্যান্ডেল করেনি। আজকে লি এই জিনিসটা শিখতে পেরেছে যে সমস্ত কিছু মারামারি ধরাধরির মাধ্যমেই সলভ হয় না, কিছু ব্যাপার টেকনিকেও সলভ করতে হয়, মানে কিছু ব্যাপার সলভ করতে ব্রেইনেরও ইউজ করতে হয়, শুধুমাত্র শক্তি প্রয়োগ করেই সমস্ত ব্যাপার সলভ করা যায় না। যাই হোক, এরপরে লি নিউজে দেখতে পারে কিছুদিন পরে ডংসু নামের একটা ক্রিমিনাল ফ্রি হতে যাচ্ছে, যে কিনা খুবই জঘন্য মাইন্ডের এবং খুবই ভয়ঙ্কর ক্রিমিনাল ছিল। আসলে তার উপরে এমন 15টা কেস ছিল যেখানে সে 9 বছরের মেয়ে বা তার চেয়ে নিচের মেয়েগুলোকে জোর জবরদস্তি করেছিল, আর তাদের কারো কারো তো মৃত্যু হয়ে গিয়েছিল। তাছাড়া সে আরও কিছু জঘন্য ক্রাইমের সঙ্গে ইনভলভ ছিল। এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরে নিউজ চ্যানেল থেকে বলা হচ্ছিল যে তাকে ফ্রি করা কোনোভাবেই ঠিক হচ্ছে না, কারণ তাকে ফ্রি করলে শহরের মধ্যে আবারও ভয়াবহ পরিস্থিতি নেমে আসতে পারে। আর এই সমস্ত ব্যাপারগুলোতে আমরা দেখতে পারি পুলিশ অফিসাররাও প্রচণ্ড টেনশনের মধ্যে ছিল, আর তারা চিন্তা করছিল সে বাইরে বের হওয়ার পরে তারা তার উপরে অনেক বেশি নজরদারি করবে, কারণ তারা এই জিনিসটা খুব ভালো করেই জানে যে যেহেতু তার মেন্টালিটির মধ্যে একটু সমস্যা আছে, এই জন্য সে সেই একই অপরাধ আবারও করার ট্রাই করবে। যাই হোক, এরপরে যখন লি একটা রেস্টুরেন্টে আসে তখন এখানে সে এমন একটা লোককে দেখতে পারে যেই লোকটার পায়ে তেমনই একটা অ্যাঙ্গেল ব্যান্ড বাঁধা ছিল। আর যখন সে দেখতে পারে সেই লোকটা ওয়েট্রেসকে এমন ওয়েতে ধরার ট্রাই করছিল যেটা মোটেও স্বাভাবিক ওয়ে না, তখন সে তার উপরে সন্দেহ করে ফেলে। এই জন্য সে দৌড়ে তার অফিসে এসে এই লোকটার হিস্ট্রি চেক করা শুরু করে, আর সে দেখতে পারে এই লোকটা আসলে রেপ কেসেই ভেতরে গিয়েছিল, আর তার অ্যাঙ্গেল ব্যান্ডটাও চার্জ না হওয়ার জন্য পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল। যার মানে এই সমস্ত ব্যাপারগুলো এই জিনিসটাই ইশারা করে যে সে হয়তোবা বড় কোনো কাণ্ড ঘটাতে যাচ্ছে। এই জন্য লি পার্কে এই সমস্ত ব্যাপারগুলো জানিয়ে দেয়, আর পার্কও লিকে নিয়ে রাতের বেলায় চলে আসে এই এরিয়াতে তাকে খুঁজে বের করার জন্য। আসলে তারা এসে তাকে সেই সমস্ত সবগুলোতে খুঁজে বের করার ট্রাই করছিল যেই সবগুলোতে শুধুমাত্র মেয়েরাই কাজ করে। তবে আমরা দেখতে পারি সেই ক্রিমিনাল সবার নজর ফাঁকি দিয়ে এমন একটা বারবার শপের মধ্যে চলে আসে যেখানে একটা মেয়ে সমস্ত কিছু পরিষ্কার করে যাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছিল। সে এই মেয়েটাকে ধরে জোর করে তার কন্ট্রোলেও অলরেডি নিয়ে ফেলেছিল। তবে একেবারে শেষ মুহূর্তে লি এখানে এসে তাকে ধোলাই করে কোনো রকমে মেয়ের জীবনটা সেভ করে ফেলে। আর এমন করেই লি আরও একবার কোনো একটা অপরাধ করার আগেই অপরাধীকে ধরে ফেলেছিল। এরপর আমরা দেখতে পারি পুলিশ অফিসারদের মধ্যে একটা মিটিং হচ্ছিল যেখানে তাদের বস তাদেরকে বলছিল যে ডংসু নামের যেই ক্রিমিনাল কিছুদিন পরে বের হবে তার উপরে কিভাবে আমরা নজরদারি করব এবং কোন টিম নজরদারি করবে। তখন আমরা দেখতে পারি পার্ক তাদেরকে বলে যে আমাদের টিমের মধ্যে লি নামের খুবই ভয়ঙ্কর একজন মার্শাল আর্ট এক্সপার্ট আছে, সো আমার মনে হয় এই কাজটা আমাদেরকে দিলেই আমরা ভালো করে হ্যান্ডেল করতে পারবো। এরপরে যখন সে গিয়ে লি এর সঙ্গে মিট করে তখন আমরা দেখতে পারি লি খুবই এক্সাইটেড হয়ে তাকে বলছিল যে এই কাজটা করতে করতে আমি অনেক বেশি ফান্ড পেয়েছি, এই জন্য আমি চিন্তা করছি এই কাজটাকে পার্মানেন্ট করার জন্য আমি কিছুদিন পরেই অ্যাপ্লাই করে দেব। আর এটা শোনার পরে পার্কও অনেক বেশি হ্যাপি হয়ে যায়, কারণ সে মনে মনে এতদিন ভয় পাচ্ছিল যে যদি লি তাদের ডিপার্টমেন্ট ছেড়ে চলে যায় তাহলে সে না জানি কীভাবেই এই সমস্ত কেসগুলো হ্যান্ডেল করবে। যাই হোক, এরপরে ফাইনালি সেই দিন চলে আসে যেই দিন ডংসুকে ফ্রি করা হতো। তবে তার আগে তার সঙ্গে মিট করে তার পায়ের মধ্যে সেই অ্যাঙ্গেল ব্যান্ডটা বাঁধার জন্য লি এবং পার্ক চলে আসে তার সঙ্গে মিট করার জন্য, আর তার সঙ্গে কথাবার্তা বলে তার পায়ে তারা অ্যাঙ্গেল ব্যান্ডটাও বেঁধে দেয়। পরবর্তীতে তাকে বাসায়ও ড্রপ করার জন্য পুলিশ তার সঙ্গে যায়। তবে আমরা দেখতে পারি রাস্তায় তার বিরুদ্ধে ভয়ঙ্কর প্রোটেস্ট হচ্ছিল, সবাই গাড়ির উপরে ডিম আরও অনেক নানান জিনিস ছুঁড়ে মারছিল। আসলে তারা বলছিল যে এইরকম জঘন্য একটা মানুষকে ফাঁসি দেওয়া উচিত, তাকে ফ্রি করা তো কোনোভাবে উচিতই না। তবে আমরা দেখতে পারি পুলিশ কোনো রকমে তাকে তার বাসায় ড্রপ করে দিয়ে সেখান থেকে আবারও তাদের অফিসে ব্যাক করে। আর এখন পার্কার তার টিমের জন্য প্রধান চ্যালেঞ্জ ছিল ডংসুর উপরে নজরদারি করা। এরপরে রাতের বেলা আমরা দেখতে পারি পুলিশের থেকে লুকিয়ে ডংসুর পুরনো একটা বন্ধু তার সঙ্গে মিট করতে চলে আসে। এরপর তারা দুজন সেই বিল্ডিংয়ের ছাদে চলে আসে, আর যখন তারা কথাবার্তা বলছিল তখন তাদের কথাবার্তা শুনে এই জিনিসটা আমরা ক্লিয়ারলি বুঝতে পারি যে এই অ্যাঙ্গেল ব্যান্ডের জন্য তারা দুজনেই পুলিশদের উপরে প্রচণ্ড রাগ করে আছে, কারণ এই বেল্টের জন্য তারা চাইলেও তাদের মন মতো কাজ করতে পারছিল না। আসলে আমরা জানতে পারি ডংসুর এই পুরনো বন্ধুর নাম হচ্ছে রজার, আর তারা কিছু বছর আগে একই সেলের মধ্যে বন্দী ছিল, এই জন্য তাদের মধ্যে ভালো একটা ফ্রেন্ডশিপও হয়ে গিয়েছিল। এখন রজার তাকে বলে যে আমি সেই লেটারের মধ্যে তোমাকে যে অফারটা দিয়েছিলাম সেই কাজটা করার জন্য কি তুমি রেডি আছো? তখন ডংসু বলে যে হ্যাঁ, সেই কাজটা তো আমি করতে চাই, তবে এই বেল্টার জন্য আমি একটু ভয় পাচ্ছি। তবে তখন রজার তাকে সান্ত্বনা দিয়ে বলে যে তুমি একেবারেই চিন্তা করবে না, পুলিশকে কি করে হ্যান্ডেল করতে হয় সেই সমস্ত ব্যাপারটা আমি দেখে নিব। এরপরে যখন একদিন লি কম্পিউটারে বসে ডংসুকে ফলো করছিল তখন যে দেখতে পারে লি তার বাসা থেকে বেরিয়ে একটা পশ এরিয়ার দিকে যাচ্ছে।
সে যেই বিল্ডিংয়ের মধ্যে এন্ট্রি নিয়েছিল সেই বিল্ডিংয়ের মধ্যে ছোট বাচ্চাদের একটা কোচিংও করানো হতো। এই জন্য লি দ্রুত চলে আসে তাকে ফলো করে ব্যাপারটাকে ইনভেস্টিগেশন করার জন্য। তবে আমরা দেখতে পারি ডংসু সেই বিল্ডিংয়ের বেসমেন্টে গিয়ে ফাইনালি রজার এবং তার বসের সঙ্গে মিট করে। আর এখানে ফাইনালি আমরা এই জিনিসটা জানতে পারি যে আসলে কী কাজটা করার জন্য রজার তাকে বারবার করে বলছিল। আসলে এই লোকগুলো হচ্ছে সমাজের সেই সমস্ত ঘৃণ্য মানুষগুলো যারা কিনা ছোট বাচ্চাদের নিউড ভিডিও বানিয়ে সেগুলোকে ডার্ক ওয়েবে ছাড়ার কাজ করে। আর আমরা দেখতে পারি রজারের বস তাকে অফার দেয় যদি সে এই কাজটা করে তাহলে প্রত্যেকটা ভিডিওর জন্য তাকে অনেক বড় বড় অ্যামাউন্ট দেওয়া হবে। আর যেহেতু ডংসুর এই সমস্ত কাজগুলো করতে একেবারেই লজ্জা লাগে না, এই জন্য সে তাদের কথায় রাজিও হয়ে যায়। তবে এতক্ষণে লিও তাকে ফলো করতে করতে বেসমেন্টে চলে আসে। তবে সমস্যাটা ছিল তারা যেই গাড়িটার মধ্যে বসেছিল সেই গাড়ির গ্লাসটা পুরো কালো ছিল। এই জন্য লি তার সামনে দাঁড়িয়েও তাকে কোনোভাবেই দেখতে পারছিল না। এই জন্য লি সেই গাড়ির নাম্বারটাকে নোট করে সেখান থেকে চলে যাওয়ার ট্রাই করছিল। আর সে পার্কে কল দিয়ে এটা জানিয়ে দেয় যে সে ডংসুকে খুঁজে পায়নি। এই জন্য পার্ক ডংসুকে কল দিয়ে প্রথমে তার সঙ্গে নানান রকমের আলতু ফালতু কথা বলা শুরু করে। আর এরপর সে তাকে জিজ্ঞেস করে এখন তুমি বলো তুমি কোথায় আসো। তখন ডংসু তাকে বলে যে আমি এখানে এসেছিলাম থাই নুডলস খাওয়ার জন্য। আর যতক্ষণে লি তাকে খুঁজে বের করতো ততক্ষণে ডংসু একটা থাই রেস্টুরেন্টের মধ্যে নুডলস খেতে চলেও আসে। আর এই সমস্ত ব্যাপারগুলোর মাধ্যমে আমরা এই জিনিসটা বুঝতে পারি যে ডংসু এটা খুব ভালো করে জানতো তার উপরে নজরদারি করা হচ্ছে। এই জন্য সে এইবার কোনো রকমে পুলিশকে তো ফাঁকি দিতে সক্ষম হয়ে গেছে। এরপর আমরা দেখতে পারি লি আর পার্ক এই ব্যাপারটা নিয়ে কথাবার্তা বলছিল। লি তাকে বলছিল যে আসলে ডংসুর বাসার আশেপাশেই অনেকগুলো থাই রেস্টুরেন্ট আছে, তাহলে সে থাই নুডলস খাওয়ার জন্য এত দূরে সেই বিল্ডিংয়েই কেন গিয়েছিল। আমার সন্দেহ হচ্ছে সেই বিল্ডিংয়ে সে কোনো একটা ইম্পর্টেন্ট কাজের জন্য গিয়েছিল, হয়তোবা সেটা কোনো ক্রাইম রিলেটেড হতে পারে। যাই হোক, এরপর আমরা দেখতে পারি সেই পুলিশ অফিসার শুরুতে যার জীবন লি বাঁচিয়েছিল সে ফাইনালি সুস্থ হয়ে আবারও তার জবে ব্যাক করে। প্রথমেই সে লিকে তার জীবন বাঁচানোর জন্য থ্যাংক ইউ বলে আর তাকে একজোড়া গ্লাভসও গিফট করে। আর এখন যেহেতু সে আবারও তাদের টিমে জয়েন করে ফেলেছে এই জন্য তাদের টিমটা আরও বেশি শক্ত হয়ে গেছে। আর তখন এদিকে আমরা দেখতে পারি 10-12 বছরের একটা মেয়ে যখন বাইরে আসে তখন হঠাৎই কেউ একজন তাকে কিডন্যাপ করে ফেলে। আর অন্যদিকে আমরা দেখতে পারি ডংসুর বন্ধু রজার তাকে সেই প্লেসটা ভিজিট করে দেখায় যেই প্লেসের মধ্যে তারা ভিডিওটা শ্যুট করবে। তাছাড়া সে তাকে অ্যাডভান্স কিছু টাকাও দিয়ে দেয়। এদিকে পুলিশ অফিসাররা ডংসুর উপরে 24টা ঘন্টা নজরদারি করছিল। যখনই সে রুম থেকে বের হতো তখনই তারা তার উপরে নজরদারি করত। এই জিনিসটা ডংসুও খুব ভালো করে জানতো। এই জন্য সে সমস্ত কাজগুলো লুকিয়ে লুকিয়ে করার ট্রাই করছিল। এই জন্য যখন রাতের বেলায় ডংসু তার বাসা থেকে বাইরে বের হয় তখন লিও লুকিয়ে লুকিয়ে তাকে ফলো করা শুরু করে। অন্যদিকে অফিসে পুলিশরা দেখতে পারে এমন একটা ক্রিমিনাল আছে যে কিনা কিছুক্ষণ আগে তার লোকেশনটা চেঞ্জ করেছে আর তার বেল্টের ব্যাটারিও 30%-এর নিচে চলে এসেছে। এই জন্য ভ্যানিস তাকে কল দিয়ে ব্যাটারি চার্জ দেওয়ার জন্য বলে। তবে সেই লোকটা ভ্যানিসের কথার একটাও সঠিক উত্তর দেয় না, উল্টো সে ভ্যানিসকে উল্টাপাল্টা কথা বলে গালাগালি করে ফোনটা কাট করে দেয়। এই জন্য ভ্যানিস আর পার্ক ফাইনালি তাকে ধরার জন্য সেই লোকেশনে চলে আসে। তবে আসলে এই জিনিসটা তাদের জন্য বড় একটা ট্র্যাপ ছিল। আসলে সেই ক্রিমিনাল তাদেরকে সাহায্য করার জন্য তার সঙ্গে অনেকগুলো লোক নিয়ে এসেছিল। আর এই জন্যই আমরা দেখতে পারি তাদের মধ্যে ভয়ঙ্কর মারামারি শুরু হয়ে যায়। এদিকে ডংসু লিকে ফাঁসানোর জন্য খুবই স্পেশাল একটা প্ল্যান বানিয়ে ফেলে আর আস্তে করে সে তার প্ল্যানের মধ্যে তাকে ফাঁসিয়েও দেয়। আসলে লি তাকে ফলো করতে করতে এই জিনিসটা বুঝতেই পারেনি যে কখন সে তার জালের মধ্যে পাও দিয়ে দিয়েছে। ডংসু কোনো রকমে তাকে ফাঁকি দিয়ে এখান থেকে পালিয়ে চলে তো যায়, তবে লি এখানেই আটকা পড়ে যায়। আর রজারের কিছু গুন্ডা বাহিনী এসে লি এর উপরে আক্রমণ করার জন্য ফুলি রেডি হয়েছিল। যদিও তারা সংখ্যায় অনেক বেশি ছিল তবে লি এর ফাইটিং স্কিলও দুর্দান্ত ছিল। এই জন্য লি এক এক করে তাদের সবাইকে ধোলাই করা শুরু করে। তারা এতজন হওয়া সত্ত্বেও লি এর তেমন কোনো ক্ষতিই করতে পারে না। অন্যদিকে পার্কার ভ্যানিসও সেই গুন্ডাদের সঙ্গে খুবই সাহসিকতার সঙ্গে ফাইট করছিল। তবে যেহেতু সেই গুন্ডারা সংখ্যা অনেক বেশি ছিল এই জন্য তারা কোনোভাবেই তাদের সঙ্গে পেরে উঠছিল না। আমরা দেখতে পারি যদিও এক এক করে তারা অনেকগুলো গুন্ডাকে শেষ করে দেয় তবে সেই গুন্ডারাও তাদেরকে পিটিয়ে প্রায় আধমরাই করে ফেলে। মানে তারা এখন দুজন খুবই গুরুতর আহত হয়েছিল। এদিকে লিও সেই সমস্ত গুন্ডাদের সঙ্গে ফাইট করে তাদেরকে আচ্ছা রকম করে ধোলাই করে কোনো রকমে সেখান থেকে বাইরে বের হয়ে ডংসুকে ফলো করতে করতে সেই লোকেশনে চলে আসে যেই লোকেশনে তারা ভিডিওটা শ্যুট করতে যাচ্ছিল। যখনই লি দরজার সামনে যায় তখন সে একটা ছোট মেয়ের চিৎকার চেঁচামেচি করার শব্দ শুনতে পারে। এই জন্য সেই জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারে যে ডংসু নামের হারামিটাও হয়তোবা এই জায়গাতেই আছে আর সে হয়তোবা উল্টাপাল্টা কিছু একটা করার ট্রাই করছে। এই জন্য লি দরজাটা খোলার সম্পূর্ণ ট্রাই করে। তবে অনেক ট্রাই করার পরেও যখন সে দরজাটা খুলতে পারছিল না তখন সে দ্রুত বাইরে এসে একটা জানালা ভেঙে ফাইনালি কোনো রকমের মধ্যে চলে আসে।
তবে এখানে ডংসুর সঙ্গে তার বন্ধু রজারও ছিল, আর তারা দুজনেই লিয়ের উপরে আক্রমণ করে দেয়। যদিও লিও তাদের উপরে আক্রমণ করে তাদেরকে আচ্ছা রকম করে ধোলাই করে তাদের অবস্থা খারাপ করে দেয়, তবে আসলে যেহেতু লি একজন পুলিশ অফিসার ছিল এই জন্য সে তাদেরকে মারতে পারতো না, মানে সে তাদেরকে জানে মারতে পারতো না। কিন্তু আগেই বলেছি ক্রিমিনালদের উপরে এমন কোনো রেস্ট্রিকশন থাকে না, এই জন্য তারা চাকু বের করে লিয়ের উপরে চাকু দিয়ে আক্রমণ করে দেয়। যদিও লি নিজেকে প্রোটেক্ট করার জন্য নানান রকম ওয়ে ট্রাই করছিল, তবে এতে করে কোনো কাজই হচ্ছিল না। তারা তার পেটের মধ্যে চাকু ঢুকিয়ে দেয় আর তাকেও তারা পুরো আধমরাই করে ফেলে। তবে এই মারামারির মধ্যে রজার অনেক বেশি আহত হয়ে যায়, এই জন্য সে কোনো রকমের নিজের জীবনটা নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তবে আমরা দেখতে পারি ডংসু কোনোভাবেই এখান থেকে পালাচ্ছিল না, সে বরং আস্তে আস্তে করে সেই মেয়েটার দিকেই যাওয়ার ট্রাই করছিল। যদিও লি এই আহত অবস্থায় তাকে আটকানোর ট্রাই করছিল আর কোনো রকমে তাকে অ্যারেস্ট করার ট্রাই করছিল, কিন্তু সে চাকু দিয়ে আবারও লিয়ের পেটের মধ্যে স্টেপ করে দেয়, যেই জন্য লিয়ের 12টাই বেজে যায়, মানে সে পুরো মৃত্যুর মুখে চলে যায়। তবে তখনই ডংসু পুলিশ আসার সাইরেন শুনতে পারে, এই জন্য সে কোনো রকমে সেখান থেকে নিজের জীবন নিয়ে পালিয়ে চলে যায়। যদিও লি তার নিজের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে কোনো রকমে এই মেয়েটাকে সেভ করে ফেলেছে, তবে অনেক বেশি আহত হওয়ার জন্য পরবর্তী কয়েকটা দিন তাকে হসপিটালেই থাকতে হবে। লিয়ের বাবা যখন লিয়ের এমন ভয়ঙ্কর পরিস্থিতি দেখতে পারে তখন সেও অনেক বেশি শক্ট হয়ে যায়, আর সে আফসোস করে বলছিল যে যদি সেই দিন আমি তাকে এই কাজের জন্য পারমিশন না দিতাম তাহলে হয়তোবা আজকে এই দিন আসতোই না। এরপরে যখন লি জ্ঞান ফিরে পায় তখন সে প্রথমেই ডংসু সম্পর্কে জিজ্ঞেস করে, তবে তার সিনিয়র অফিসাররা তাকে বলে যে ডংসু সেখান থেকে পালিয়ে যেতে সফল হয়ে গিয়েছে, তাছাড়া সে তার ব্যান্ডটাও কেটে ফেলে দিয়েছে, এই জন্য তাকে আমরা ট্র্যাকও করতে পারছি না। আর অন্যদিকের মারামারিতে পার্ক কোনো রকমের সেভ তো হয়ে গিয়েছিল, তবে যেহেতু তার ঘাড়ের একটা হাড় ভেঙে গেছে এই জন্য তাকে কয়েকটা মাস হসপিটালেই পার করতে হবে। আর যেহেতু ভ্যানিসকে অনেক বেশি মারা হয়েছিল এই জন্য অতিরিক্ত রক্তক্ষরণের জন্য তার সেখানে মৃত্যু হয়ে গেছে। আর এইটা শোনার পরে লি পাগলের মতো কান্নাকাটি করা শুরু করে। আসলে লি এতদিন পর্যন্ত এই জিনিসটা চিন্তাই করতে পারেনি যে এই জবের মধ্যে এমন করেও খুন খারাপি হতে পারে, এই জন্য যখন এটা তার সঙ্গে হয়েছে এই জন্য যখন সে এরকম পরিস্থিতির মোকাবেলা করেছে তখন সে আর ব্যাপারগুলো সহ্য করতে পারেনি। এরপরে যখন সমস্ত পুলিশরা ভ্যানিসের ফেনারেলে চলে আসে তখন আমরা দেখতে পারি এখানে সেই বাচ্চার মাও চলে আসে, যেই বাচ্চাকে কিছুদিন আগে লি তার জীবন বাজি রেখে সেভ করেছিল। এই মহিলা এসে সেই বাচ্চার লেখা একটা থ্যাংক ইউ নোট লিখে দেয় আর সে তাকে বলে যে তার মেয়ে এখন পর্যন্ত অনেক বেশি ট্রমার মধ্যে আছে। যখন সে তাকে নিয়ে বাইরে বের হওয়ার প্ল্যানিং করে তখন সে অনেক বেশি ভয় পায়, তবে যখন আবার সে লিয়ের বাহাদুরের গল্প তাকে শোনায় তখন সেই মেয়েটা আবার একটু সাহস ফিরে পায়। আর এগুলো শোনার পরে লি অনেক বেশি ইমোশনালি হয়ে যায়, আর সে চিন্তা করছিল আসলে এই মেয়েটার কী দোষ। এই মেয়েটারও তো মনে হয়েছিল হয়তোবা দুনিয়াটা তার মতোই এমন অবুঝ বাচ্চা। এরপরে লি চলে আসে পার্কের সঙ্গে মিট করার জন্য, তবে পার্ক তাকে স্পষ্ট জানিয়ে দেয় যে এখন এই কেসটা থেকে তুমি নিজেকে বিরত রাখারই ট্রাই করো, কারণ এখন এই কেসটা ক্রাইম ব্রাঞ্চের কাছে চলে গিয়েছে আর তারাই যে কোনো ওয়েতে কেসটাকে হ্যান্ডেল করে ফেলবে। তবে আমরা দেখতে পারি লি তার বন্ধুদের সঙ্গে মিলে প্ল্যানিং করে যেই কোনো ওয়েতে সে ডংসুকে ধরেই ছাড়বে, এই জন্য তার বন্ধুরাও তাকে এই কাজে সঙ্গ দেওয়ার জন্য রাজি হয়ে যায়। আমরা দেখতে পারি লিয়ের এখন পর্যন্ত সেই গাড়ির নাম্বারটা মনে ছিল, যেই গাড়ির নাম্বারটা সে ডংসুকে ফলো করে গিয়ে বেসমেন্টে পেয়েছিল, এই জন্য এই গাড়ির নাম্বার দিয়ে ফাইনালি তারা সেই লোকটার নাম এবং তার অ্যাড্রেসও খুঁজে বের করে ফেলে। এরপর তারা বন্ধুরা মিলে তার ঘরের মধ্যে গিয়ে ফাইনালি তাকে বন্দিও করে ফেলে। তাকে আচ্ছা রকম ধোলাই করার পরে যখন তার একটা বন্ধু তার কম্পিউটারটা আনলক করে তখন তারা এখানে কিছু অশ্লীল ভিডিও পেয়ে যায়। তারা দেখতে পারে এখানে অনেকগুলো ছোট বাচ্চার অশ্লীল ভিডিও তার কম্পিউটারের মধ্যে সেভ করা ছিল। এগুলো দেখার পরে লিয়ের মাথা তো গরম হয়েই যায়, বরং তার বন্ধুদের মাথা অনেক বেশি গরম হয়ে যায়। এই জন্য তারা তাকে টর্চার করে বারবার করে ডংসু সম্পর্কে জিজ্ঞেস করছিল। আমরা দেখতে পারি এই লোকটা তার জীবন বাঁচানোর জন্য ফাইনালি ডংসুর লোকেশন তাদেরকে দিয়েই দেয়। আর তখনই লি তার চোখের মধ্যে ট্রিমার মেরে তাকে বেহুশ করে ফেলে আর তাকে অ্যারেস্ট করানোর জন্য তারা দ্রুত পুলিশকে কল দিয়ে খবরটা জানিয়ে দেয়। এখন আমরা দেখতে পারি লি আর তার বন্ধুরা ডংসুকে ধরার জন্য আর কোনো সময় নষ্ট করতে চাইছিল না, এই জন্য তারা সিদ্ধান্ত নিয়ে ফেলে তারা আজকে রাতের বেলায় ডংসুকে গিয়ে ধরে ফেলবে। তবে যখনই তারা ডংসুকে ধরার জন্য বের হওয়ার প্রিপারেশন নিচ্ছিল তখনই লিয়ের বাবা তাদের সামনে এসে বলে যে এই কাজটা খুবই ভয়ানক একটা কাজ, এই কাজের মধ্যে অনেক বেশি ঝুঁকি আছে, আমি চাই না তুমি আর এই কাজটা কন্টিনিউ করো, সো এখানেই সমস্ত কিছু বন্ধ করে দাও। তবে তখন লি তাকে বলে যে বাবা সেই লোকটা জানোয়ারের চেয়েও ভয়ঙ্কর, যদি আমরা তাকে না ধরে এমন খোলাই ছেড়ে দিই তাহলে হয়তোবা আরও অনেকগুলো মানুষের জীবন নষ্ট হয়ে যাবে। আর যদি আমাদের মতো সবাই এমন করে কমফোর্ট জোনের মধ্যেই থাকার ট্রাই করে তাহলে দুনিয়াটা ক্রাইম এবং ক্রিমিনাল দিয়ে ভরে যাবে। সো আমাদেরকে যেই কোনো ওয়েতে এগুলো সাফ করতে হবে, কাউকে না কাউকে তো অন্তত দায়িত্বটা নিতেই হবে। আমরা দেখতে পারি লিয়ের বাবাও এই জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারে যে তার ছেলে মেন্টালি অনেক বেশি স্ট্রং, আর সে এখন ডংকে না ধরে কোনোভাবেই ঘরে শান্ত হয়ে বসে থাকবে না। এরপরে ফাইনালি লিয়ার তার বন্ধুরা সেই জায়গায় চলে আসে
যেই জায়গায় ডংসু লুকিয়েছিল। আসলে এখানের আশেপাশের সমস্ত হোটেলগুলোতে তারা চেক করা শুরু করে, তবে একটু পরেই লিয়ের একটা ফ্রেন্ড ডংসুর লোকেশনটা পেয়ে যায়। আর এখানে অনেকগুলো খাবার দাবারের প্লেট দেখে সে এটা ক্লিয়ারলি বুঝতে পারে যে এখানে আসলে ডংসু একা না, বরং তার সঙ্গে আরও কিছু লোকজন আছে। আর আমরা ভেতরে দেখতেও পারি ডংসুর সঙ্গে তার বন্ধু রজার ছিল আর কিছু লোকাল গুন্ডামান্ডা ছিল। এই জন্য লি তার বন্ধুদেরকে দূরে একটা সেফ প্লেসে পাঠিয়ে দেয়, আর সে নিজে একা গিয়ে সমস্ত গুন্ডাদের সঙ্গে মারামারি শুরু করে। আর লিয়ের বন্ধুরা দূর থেকেই তাদের ড্রোন ক্যামেরার মাধ্যমে সমস্ত ব্যাপারটার উপরে নজরদারি করছিল। আমরা দেখতে পারি তারা সংখ্যায় অনেক বেশি হলেও তারা কোনোভাবেই লিয়ের সঙ্গে পেরে উঠছিল না। লি এক এক করে তাদের সবাইকে পেটানো শুরু করে। যদিও তারা নিজেদেরকে সেভ করার জন্য নানান কৌশলের অবলম্বন করে, তবে লি তাদেরকে ধোলাই করেই যাচ্ছিল। এখন যখন লোকাল গুন্ডারা লিকে এখানে ব্যস্ত করে ফেলে, তখন ডংসু সেখান থেকে সুযোগ বুঝে পালিয়ে যাওয়ার ট্রাই করে, তবে লিয়ের বন্ধুরা ড্রোনের সাহায্যে তাকে সবসময় ফলো করেই যাচ্ছিল। একটু পরে লি তাদের সবাইকে ধোলাই করে তাদের 12টা বাজিয়ে দিয়ে ফাইনালি চলে আসে তার ফাইনাল টার্গেট ডংসুকে ধরার জন্য। আর এখন যেহেতু লি তার বন্ধুদের সঙ্গে কলের মধ্যে কানেক্ট করা ছিল, এই জন্য তারা ড্রোনের মাধ্যমে তাকে ফলো করে ডংসুর লোকেশন বারবার করে লিকে বলে দিচ্ছিল। এরপরে ফাইনালি একটা জায়গায় গিয়ে সে তাকে ধরেই ফেলে। এরপরে তাদের মধ্যে শুরু হয়ে যায় ভয়ঙ্কর মারামারি। আসলে লিয়ের তুলনায় ডংসুও কোনো দুর্বল পার্সন ছিল না, এই জন্য এই মারামারির মধ্যে লিকেও অনেক বেশি ডিফিকাল্টিসের ফেস করতে হয়। একটা সময় তো ডংসু তাকে আচ্ছা রকম করে ধোলাই করে তাকে মেরেই ফেলতে যাচ্ছিল, তবে তখন লিয়ের বন্ধুরা তাদের ড্রোন ক্যামেরার মাধ্যমে ডংসুর উপরে আক্রমণ করে দেয়, যেই জন্য লি আরও একটা সুযোগ পেয়ে যায়। আর এইবার যখন লি উপরে ওঠে, তখন সে ডংসুকে আচ্ছা রকম করে ধোলাই করে তাকে পুরো বেহুশি করে ফেলে। এই জন্য ডংসু এখন ফাইট করার মতো অবস্থায় তো ছিলই না, বরং সে পালিয়ে যাওয়ার মতো অবস্থায়ও ছিল না। এই জন্য লি গিয়ে তাকে হাতকড়া পরিয়ে ফেলে আর তাকে জেলের মধ্যে ভরার প্রিপারেশন নিয়ে ফেলে। আর একেবারে লাস্টে আমরা দেখতে পারি লিয়ের এই বাহাদুরির জন্য লিকে পুলিশ ডিপার্টমেন্ট থেকে পুরস্কৃত করা হচ্ছিল। আর এখানে সেই ছোট বাচ্চাটাও চলে আসে, যেই ছোট বাচ্চাটার জীবন কয়েক মাস আগেই ডংসুর হাত থেকে লি বাঁচিয়েছিল। এই মেয়েটার চেহারা দেখে আমরা বুঝতে পারি সে এখন সেই ট্রমা থেকে বেরিয়ে চলে এসেছে, আর সে এখন লিয়ের সামনে স্মাইলও করছিল। এগুলো দেখার পরে লি এই জিনিসটা রিয়েলাইজ করতে পারে যে নিজের অজান্তে হলেও সে এমন একটা প্রফেশনকে চুজ করে ফেলেছে যেটার মাধ্যমে সে আস্তে আস্তে করে দুনিয়াকে বদলাতে পারছে। আর এমনই একটা ইন্টারেস্টিং পয়েন্টে এই পুরো মুভিটা এখানেই শেষ হয়ে যায়।